Basic concept about tense. কোনো কাজ সম্পাদনের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়কে টেন্স বলে। ইংরেজি সেন্টেন্স গঠনের জন্য টেন্স এর গুরুত্ব অসীম। ইংরেজিতে বিভিন্ন সময়কাল নির্দেশ করার জন্য টেন্স এর বিভিন্ন ফর্ম ব্যবহার করা হয়। টেন্স এর মোট 12টি ফর্ম রয়েছে। এই 12টি ফর্মের যে কোনো একটি দিয়েই সেন্টেন্স গঠন করা যায়। টেন্স in English grammar refers to the time of an action or event. It tells when the work is done. It identifies whether the work is done in present, past, or future. There are three types of tenses: present tense, past tense, and future tense. I eat rice, or he eats rice. This is the structure of present indefinite tense. I ate rice, past tense. I shall, or he will eat rice, it will be the future tense. So, there are four classification of every tense: indefinite, continuous, perfect, and perfect continuous. So here you can see, if I come to the uh okay, if I come to that part, here you can see, এখান থেকে একটু দেখেন। স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের 12 প্রকার টেন্সের সবগুলোরই প্রয়োজন হয় না। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এবং কনভারসেশনের জন্য শুধু প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার সিম্পল বা ইনডিফিনিট টেন্সের ব্যবহার বেশি হয়ে থাকে। এছাড়া প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সগুলোরও ব্যবহার হয়। আর পারফেক্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এন্ড কনভারসেশনে পাস্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোর ব্যবহার খুব বেশি পরিলক্ষিত হয় না। অর্থাৎ পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর ব্যবহার বেশি হয় না। এবং এখানে আরো একটা কথা বলছে, আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা শুধু সিম্পল পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বের সাথে স্টাডি করতে হবে। পাস্ট সিম্পল এটা কি? কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমানে নেই, তাকে পাস্ট সিম্পল বলে। বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, নে, লেন, নি, নাই এরকম থাকে। অর্থাৎ সাবজেক্টের পর ভার্ব টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ভার্ব টু মানে কি? ওই যে বললাম, প্রত্যেকটা প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্বের একটা ফর্ম আছে। হি ড্রিউ আ পিকচার, ড্র থেকে ড্রিউ শব্দটা আসে, আমরা এটা জানি না। মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট নো অ্যাবাউট দ্যাট ফর্ম। ফর দ্যাট রিজন দে ক্যান নট স্পিক ইন ইংলিশ। হি ড্রোভ এ কার, এটা ড্রাইভ থেকে আসে, ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, এটাই অনেকে জানেন। হি স্পোক ইন ইংলিশ। অর্থাৎ যখন আপনি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করছেন, তখনই বাংলা ক্রিয়াপদে ল বা লাম আসছে। অর্থাৎ এরকম একটা সেন্স তৈরি হচ্ছে যে সে কাজটা করেছিল, গাড়ি চালিয়েছিল, কথা বলেছিল, লিখেছিল, নিয়েছিল, দিয়েছিল, গিয়েছিল, এভরিথিং। সো দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ পাস্ট ইনডেফিনিট টেন্স। দেন প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট টেন্সটা কি? রাইট নাও, বর্তমানে কোনো কাজ হয়, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বাট এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ইংলিশে 3 প্রকার পার্সন থাকে। আই মানে ফার্স্ট পার্সন এটা, এবং উই আমি আর আমরা। ইউ এটা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন, বাট থার্ড পার্সন সিঙ্গুলার। হি, শি, ইট, ইভেন কোনো সিঙ্গেল নামকে যদি মেনশন করা হয় সেটা। এগুলো আপনারা অটোমেটিক্যালি জেনে যাবেন, এটা মুখস্থ করার নোট করার কিছুই নাই। আমি এগুলো কখনো বলি না যে এগুলো মুখস্থ করে আসেন, নোট করে আসেন। জাস্ট বিষয়গুলোর সঙ্গে পরিচিত হন, ফ্যামিলিয়ার হন, দেখতে থাকেন যা যা বলি। তো কি বলছে দেখেন, প্রেজেন্ট সিম্পল টেন্সটা কি? কোনো কাজ বর্তমানে হয়ে থাকলে তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। সাধারণত প্রতিদিনের বা বর্তমান কালের কোনো অভ্যাস, রেগুলার হ্যাবিট, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্যগুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলা হয়। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস হয়। আই গো টু স্কুল, হি যদি থাকে বলছে হি গোস টু স্কুল। উই প্লে ফুটবল। দ্য আর্থ এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। হ্যাঁ, পৃথিবী একটাই আছে। সো মুভস রাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে ঘোরে। দ্য সান
সূর্য, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাইজেস ইন দ্য ইস্ট, পূর্ব দিকে ওঠে। হি কামস হিয়ার এভরি ডে, সে প্রতিদিন এখানে আসে। আকবর ইনোভেটস বাংলা ইয়ার, দ্যাট ইজ দ্য হিস্ট্রিক্যাল ট্রুথ। অ্যাজ ইউজুয়াল কোনো কাজ হয়, রেগুলার ওয়েতে হয়। এটাকে প্রেজেন্ট সিম্পল বলছি আমরা। ফিউচার সিম্পলটা কি? যে ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে। সাবজেক্টে ফার্স্ট শ্যাল বা উইল থাকে। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, আই অথবা উই, দেন শ্যালটা ব্যবহার করা বেটার। আর অন্য জায়গায় উইলের ব্যবহার হয়, কিন্তু শ্যালকে কখনো সেকেন্ড বা থার্ড পার্সনের সঙ্গে ব্যবহার করা যায় না। ইউ, হি, সি, দে, এদের সাথে শ্যালের ব্যবহার হয় না। বাট উইলটাকে সেকেন্ড বা থার্ড পার্সনের সাথেও ব্যবহার করা যায়, আবার ফার্স্ট পার্সনের সঙ্গে ব্যবহার করা যায়। এই জন্য শ্যালকে স্কিপ করে সব জায়গায় যদি উইলের ব্যবহার করে, সেটা বেশি ভালো হয় আর কনফিউশন থাকে না। ইভেন অ্যাকর্ডিং টু মডার্ন ইংলিশ গ্রামার, উইল ইজ ইউজড এভরিহোয়ার। প্রত্যেকটা জায়গায় উইলের ব্যবহারটাই হয়ে থাকে মোস্ট অফ দ্য টাইম। তো এই হচ্ছে বিষয়। একটা মিনিট। এইখানে একটা টেবিল আছে, যদি এটা একটু ফলো করেন আপনারা, আমার লেখা বইটা আপনাদের যাদের কাছে আছে, বইটার ভিতরে আপনারা এটা পাবেন একদম সুন্দরভাবে। আমি খুব সহজ এবং সাবলীল ভাবে আমার বইটাতে কিন্তু এই বিষয়গুলো আমি তুলে দিয়েছি। যাদের হাতে আমার বইটা দেওয়া আছে, তারা এই পার্টটা বের করেন। টেন্স 9 বা 10 এরকম কোন একটা চ্যাপ্টারে আছে। তো বই থেকে পড়লে কনসেন্ট্রেশনটা অনেক বেশি ভালো আসে, এবং খুবই সাবলীল ভাষায় লেখা তো খুবই ভালোভাবে এটাকে ক্যাপচার করা যায়, বোঝা যায়। তো দেখেন, স্টেপ ওয়ান, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রথমে বলছি স্টার্টার, অর্থাৎ একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা সেন্টেন্স শুরুতে কি বসে? সাবজেক্ট, অর্থাৎ আই, উই, অর্থাৎ কাজটা কে করবে? আমি, আমরা, তুমি, সে, তারা। এরপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন একদম লাস্টে। দেখেন, এই যে এ লেটার, আসাম, টিভি, হিম, ফুটবল, এই যে অবজেক্ট বা এক্সটেনশন যেটা দেখছেন, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। অটোমেটিক্যালি যদি একটা বাক্যের সাবজেক্ট আর ভার্ব সঠিকভাবে বসানো যায়, অবজেক্ট বা বাকি যে বিষয়টা অটোমেটিক্যালি চলে আসে। এখন এটা মূলত কি? প্রেজেন্ট সিম্পল বা V1, পাস্ট সিম্পল V2, ফিউচার সিম্পল আবার V1। মানে ফিউচার ফর্ম বলে কোনো ফর্ম হয় না অ্যাকচুয়ালি। মূলত ভার্বের যে 3 নম্বর ফর্ম, বা আমরা যেটা V3 দেখি, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাশে যে ফর্মগুলো, এই যে এগুলো কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম বলে, V3। এগুলো পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, কিন্তু এই যে এইখানে যেটা দেখছেন আপনারা, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের আগে উইলের ব্যবহারটা করা, প্রেজেন্ট ফর্মের আগে। আর এইটা কি V2, এইটা সব থেকে বেশি প্রবলেম ক্রিয়েট করে, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস এই V2টা জানেন। V1 যেটা, এটা অ্যাজ ইউজুয়াল ভোকাবুলারি পড়তে পড়তে হয়ে যায়, সিম্পল যে ভোকাবুলারি সেটাই। V3 যেটা, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, যেমন রাইট থেকে রিটেন, সিং থেকে সাং, ওয়াজ থেকে ওয়াজ, নো থেকে নোন, প্লে থেকে প্লেড, ড্রাইভ থেকে ড্রিভেন, ড্র থেকে ড্রন, ইট থেকে ইটেন। এই ফর্মটা অনেকে জানা থাকে, কারণ এই ফর্মটা প্রচুর ব্যবহৃত হয় আপনার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। ইভেন এই ফর্মটা ব্যবহৃত হয় আপনার পারফেক্ট টেন্স গুলোতে, অনেক বেশি ব্যবহার হয়। ইভেন অ্যাজেক্টিভ হিসেবেও নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে এই ফর্মটা বসে। তো এই জন্য আর কি, মানে V3 এটা অনেকেই জানে বা পরিচিত থাকে। V1 এটাও জানে, ভোকাবুলারি শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিন্তু V2 যেটা, এই যে রোড, স্যাং, ওয়াস্ট, নিউ, প্লেড, ড্রোভ, ড্রিউ, অ্যাট, ইটের পাস্ট ফর্ম যে অ্যাট, এটাই অনেকে জানেন। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, সে একটা পাবলিক ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট বয়, 3.70-র উপরে তার সিসিপি। বলছিলাম সে ভাত খেয়েছিল, এটার ইংলিশ কি বলো, তো বলতেই পারিনি। সে বলে হি ডিড ইট রাইস, হি ওয়াজ ইট রাইস। মানে ইটার পাস্ট ফর্ম যে এট, ওই জিনিসটাই সে জানে না। এবং পাস্ট টেন্সের স্ট্রাকচারে যে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, এইটাই জানেন। এই জন্য পারেন। ইভেন আপনারা এখন এই যে ক্লাস করছেন 70 জনের মতো, 50 জনই জানেন না যে ইটের পাস্ট ফর্ম এট, বা সে ভাত খেয়েছিল এটার ইংলিশ বলতে পারবেন না। এরকমই হয়, বিকজ ফর ল্যাক অফ প্র্যাকটিস, and we don't have clear concept about this
অরিজিন থিংস অফ দিস ল্যাঙ্গুয়েজ। আমাকে কি বুঝতে হবে একটা সেন্টেন্সের ফাংশনটা কি, কিভাবে অর্গানাইজ হয়, সাবজেক্টটা কিভাবে ব্যবহৃত হচ্ছে, ভার্বটা কিভাবে বসতেছে, ভার্বের কোন ফর্মটা বসতেছে, কোন ফর্মের পরিবর্তন হলে অর্থটা কি আসতেছে, এগুলো আগে বুঝতে হবে। তো দেখেন, আমি তাহলে যদি সেন্টেন্স তৈরি করি এবং এটার অর্থ বলি এবং একটার সাথে একটা কম্পেয়ার করি, আই রাইট আ লেটার, বাংলা অর্থটা কি? আমি একটা চিঠি লিখি। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে কোনো একটা কাজ হয়, প্রতিদিন কোনো কাজ হয়, হ্যাবিচুয়াল কোনো কাজ। যখনই রাইটটাকে চেঞ্জ করে আমি বলছি আই রোট আ লেটার, এর বাংলা অর্থ আমি একটা চিঠি লিখেছিলাম। যখনই রোডটাকে চেঞ্জ করে বলছে আই উইল রাইট আ লেটার, এর অর্থ আমি একটা চিঠি লিখবো। অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকছে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকছে। সময়ের পরিবর্তন, কথার পরিবর্তন, কালের পরিবর্তনের জন্য মূলত পরিবর্তনটা হচ্ছে ভার্বের ফর্ম। এটা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের পরিবর্তন হয়। এই পরিবর্তনটা বুঝতে হবে। কারণ বাংলায় যখন আপনি কারোর সাথে কথা বলছেন বা কমিউনিকেশন করছেন, বিভিন্ন টাইমে আপনি তার সাথে কথা বলে যাচ্ছেন। যখনই কথাটাকে ইংলিশে বলতে যাচ্ছেন, ওই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মটাকে ইউজ করতে পারছেন না বলেই আপনি ইংলিশে ব্যর্থ। জাস্ট এই একটাই কারণ। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, সে তাকে চেনে। হি নিউ হিম, সে তাকে চিনতো বা চিনেছিল। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালাবে। ইট দিয়ে এখানে ওইভাবে কোনো সেন্টেন্স মিলানো যায় না, এটা রানা দিয়ে করি। যেমন বলতে পারি রানা ড্রস আ পিকচার, রানা একটা ছবি আঁকে। রানা ড্রিউ আ পিকচার, রানা একটা ছবি এঁকেছিল। রানা উইল ড্র আ পিকচার, রানা একটা ছবি আঁকবে। রানা ইটস রাইস, রানা ভাত খায়। রানা অ্যাট রাইস, রানা ভাত খেয়েছিল। রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। এইট। রানা গোস টু স্কুল, রানা স্কুলে যায়। রানা ওয়েন্ট টু স্কুল, রানা স্কুলে গিয়েছিল। রানা উইল গো টু স্কুল, রানা স্কুলে যাবে। So in this way you can practice. Here you can see. He plays football. He played football. He will play football. They speak English, তারা ইংরেজি বলে। They spoke English, তারা ইংরেজি বলেছিল। They will speak English, তারা ইংরেজি বলবে। এই যে ইন ইংলিশ আছে, ওর মানে ইংরেজিতে কথা বলবে, তে কথাটা আসে। তো যাই হোক, এইভাবে সেন্টেন্স গুলো তৈরি করা। সেন্টেন্সের চেঞ্জ, টাইমের চেঞ্জ মূলত ভার্বের ফর্মে পরিবর্তনের মাধ্যমে। কিন্তু একটা সেন্টেন্স শুধু এইভাবে তৈরি করে রাখলে হবে না। একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, ডাবল বেস ওয়ার্ড যুক্ত নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হবে। যেমন এখানে নেগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, এখানে নেগেটিভ ইন্ট্রোগেটিভ দেওয়া আছে। আমার বইটাতে অনেক অনেক সুন্দরভাবে এই বিষয়গুলোকে কিন্তু তুলে ধরা আছে। এবং এই যে ফাইলগুলো, এই বইটা এখন দরকার। এটা যারা নেননি, আবারও বলছি, একটু কষ্ট হলেও দ্রুত নেওয়ার চেষ্টা করবেন। এটা আপনাদের জন্য অনেক বেটার হবে, অনেক ভালো হবে, অনেক দ্রুত জায়গাটাকে ডেভেলপ করতে পারবেন, বিশেষ করে এখন যে বিষয়গুলো আমি পড়াচ্ছি। তো এখন দেখেন, আমি যদি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, আমি জাস্ট কয়টা সেন্টেন্সকে একটু আলাদা করি। আহ কোনটা নিব? আচ্ছা, মনে করেন আমি এই তিনটা সেন্টেন্সকে একটা ব্ল্যাঙ্ক পেজে নিয়ে আসলাম। এই যে তিনটা সেন্টেন্স, হ্যাঁ। এখন আমি এই প্লেটা তো আমার এখানে ভার্ব, প্লের পরিবর্তে আমি যদি অন্য কোনো ভার্ব বসাই, ফর এক্সাম্পল হি ড্রাইভস আ কার, তাহলে এর বাংলা অর্থটা কি? সে একটা গাড়ি চালায়, বোঝেন? সে একটা গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। এইটাকে আমি যদি নেগেটিভ করি, তাহলে আমার কি দাঁড়াবে? এইটা আগে বুঝতে হবে। এখানে ডু ডাজ ডিড এর ব্যবহার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ করার জন্য। কেন ব্যবহার হয় জানেন? এর একটা নিয়ম আছে। তার জন্য আবার সবগুলো টেন্স বুঝতে হয়। আমি যদি একটু সবগুলো টেন্স লিখি, সময় লাগবে না, সবগুলো লিখবো না, জাস্ট যেগুলো বেশি ব্যবহৃত হয়। দেখেন, হি ড্রোভ এ কার,
তাহলে খেয়াল করেন, সাবজেক্ট হি, অবজেক্ট কার, পরিবর্তনটা কোথায়? ভার্ব। তো হি ড্রাইভস এ কার এর মানে হচ্ছে সে একটা গাড়ি চালায়, হ্যাঁ। আর হি ড্রোভ এ কার মানে সে একটা গাড়ি চালিয়েছিল। যদি ফিউচারে করি, হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ, হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে, ইজ ড্রাইভিং, সে একটা গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। হি ওয়াজ ড্রাইভিং আ কার, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউস, অতীতে কেউ কোনো কাজ করিতেছিল, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালাতে থাকবে, ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে থাকবে। হি উইল ড্রাইভ এ কার মানে সে একটা গাড়ি চালাবে, উইল বি ড্রাইভিং মানে চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ, এর বাংলা অর্থ সে একটা গাড়ি চালিয়েছে, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থ কি? সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছে। এখন এই যে বাক্যগুলো আমি লিখলাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম, এই বাক্যগুলোতে দেখেন, প্রথম যে বাক্যটা, এখানে সাবজেক্টের পরে একটা ভার্ব আছে ড্রাইভস, তারপরে আরেক পরের বাক্যটাতেও একটা ভার্ব আছে ড্রোভ। এরপরে বাকি বাক্যগুলো যদি আপনি খেয়াল করেন, উইল এটা কি? এটা একটা অক্সিলারি, মানে অক্সিলারি মানে কি হেল্পিং, হেল্পিং মানে কি সাহায্যকারী, মানে যেটা অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে মেইন ভার্বকে প্রপার অর্থ দিতে সাহায্য করে। অর্থাৎ প্রত্যেকটা বাক্যে অক্সিলারি ভার্ব আছে, তারপরে গিয়ে কিন্তু মেইন ভার্বটা, যে উইল ড্রাইভ, ইজ ড্রাইভিং, ওয়াজ ড্রাইভিং, উইল বি ড্রাইভিং, হ্যাঁ, ড্রিভেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স, মনে রাখেন, প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে না। বাকি যত, বাকি তো 10টা টেন্স থাকে, এখানে তো আমি লিখছি 7টা, বাকি 10টা টেন্সেই অক্সিলারি ভার্ব আছে। আবারও বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমার মেইন সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে এই যে সেন্টেন্সটা স্ট্রাকচারে যেটা থাকে, সেখানে টোটাল টেন্সের স্ট্রাকচার তো 12টা, 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে সাবজেক্টের পরে, তারপরে যে মেইন ভার্ব হয়। দুটো টেন্সের স্ট্রাকচারে কোনো অক্সিলারি থাকে না অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। এটার কথা কেন বলছি? এর মেইন কারণ হচ্ছে, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে, সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে, তার সাথে যদি আপনি নট ইউজ করেন, তাহলে একটা বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি বা হেল্পিং ভার্বটা যদি আপনি সাবজেক্টের আগে নিয়ে আসেন, তাহলে সেই বাক্য ইন্টারোগেটিভ হয়। হি উইল ড্রাইভ এ কার, এটা যদি আপনি নেগেটিভ করেন, আপনাকে বলতে হবে হি উইল নট ড্রাইভ এ কার। যদি ইন্টারোগেটিভ করেন, আপনাকে বলতে হবে উইল হি ড্রাইভ এ কার, হি ইজ ড্রাইভিং এ কার। এটা যদি আপনি নেগেটিভ করেন, হি ইজ নট ড্রাইভিং এ কার। যখন যদি ইন্টারোগেটিভ করেন, ইজ হি ড্রাইভিং এ কার, হি হ্যাজ ড্রিভেন এ কার। যদি আপনি নেগেটিভ করেন, হি হ্যাজ নট ড্রিভেন এ কার। যদি আপনি ইন্টারোগেটিভ করেন, হ্যাজ হি ড্রিভেন এ কার। অর্থাৎ অক্সিলারি বা হেল্পিং ভার্বের সাথে নট বসালে একটি বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি বা হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ। কিন্তু প্রথম দুইটাই তো কোনো অক্সিলারি ভার্ব নেই। হি ড্রাইভ নট এ কার, ড্রোভ নট এ কার তো বলা যায় না, মেইন ভার্বের সাথে নট বসানো যায় না। তো এইখানে আমরা কি করি, প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বাইরে থেকে একটা ভার্ব নিয়ে আসি, সেটা হচ্ছে ডু ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম হলে ডাজ বসে, ডু এর সাথে ইএস টা বসে যায়। যদি এই ডাজ বসে, তখন আর মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে না, এই ড্রাইভস আর থাকে না। পাস্ট টেন্সে ডিড বসে, ডিড যদি বসে এই ড্রোভ আর থাকে না, কারণ ডিডটা ডু থেকে আসে, এই ড্রোভটা ড্রাইভ থেকে আসে। পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসে না।
ডিড বসলে, ডাজ বসলে মেইন ভার্ব গুলোর এই V5 V2 ফর্মে থাকে না, এটা প্রেজেন্ট বা বেস ফর্মে চলে আসে। অর্থাৎ নিয়মটা কি তাহলে, যে হি ড্রাইভস এ কার, আমি যদি এটাকে নেগেটিভ করি, হি ডাজেন্ট ড্রাইভ এ। যদি আমি ইন্ট্রোগেটিভ করি, তখন কিন্তু কোনো নট আসবে না, জাস্ট ডাজ হি ড্রাইভ আ কার। এই বাক্যটাকে আমি যদি নেগেটিভ করি, তখন আমার কি দাঁড়াবে, হি ডিডেন্ট। ডিডটা কার থেকে আসে, ডু থেকে। ড্রাইভ, ড্রপটা কার থেকে আসে, ড্রাইভ থেকে। পরপর ডিড আর ড্রপ বসবে না, দুটো পাস্ট ফর্মের ভার্ব পরপর বসতে পারে না। আমি যখন নেগেটিভ করার জন্য ডিড এর ব্যবহার করছি, তখন ওই মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তাহলে ই ডিডেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায়নি। বাংলাটা আমরা বুঝি না, বাংলার সাথে কম্পেয়ার করা বোঝে। হি ডাজেন্ট ড্রাইভ এ কারের বাংলা অর্থ হচ্ছে সে গাড়ি চালায় না। অনেকে বলে কি সে চালিয়েছিল না, কেন এইভাবে কথা বলবেন কেন? আমি ভাত খাই, আমি ভাত খাইনি, আমি ভাত খাই না, আমি ভাত খাবো না, পার্থক্য বোঝা যায় না? আমি ভাত খাই না, এটা প্রেজেন্ট সিম্পল এর নেগেটিভ। আমি ভাত খাইনি, খেয়েছিলাম, খাইনি, পাস্ট সিম্পল। আমি ভাত খাবো না, ফিউচার সিম্পল। হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায়নি। হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। তাহলে সে কি গাড়ি চালায়, ডিড হি ড্রাইভ আ কার? সে কি গাড়ি চালায়, কি হবে, ডিড হি ড্রাইভ আ কার? ডিড হি ড্রাইভ আ কার? তাহলে সে গাড়ি চালাবে না, তাহলে কি হবে, কি, এই যে উইল নট ড্রাইভ আ কার, এই উইল নট কে সংক্ষেপে বা কন্ট্রাস্ট ওন্ট বলা যায়। এই ওন্ট ড্রাইভ আ কার এরকম বলা যায়। সে কি গাড়ি চালাবে, তাহলে এটা জাস্ট উইলটাই আগে আসবে, কোনো নট হবে না। এরপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব। উইল হি ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালাবে? সে কি গাড়ি চালাইতেছে, সরি সে গাড়ি চালাচ্ছে না। হি ইজেন্ট, ইজ নট, হ্যাঁ। তারপরে কি, যে ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে, ইজ হি ড্রাইভিং আ কার, ইজ হি ড্রাইভিং আ কার। তো এইভাবে বাকি দুই এইভাবেই হবে। এখন এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, তাহলে আমি নিয়মটা কি বললাম, যে আমার টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে, 10টাতে অক্সিলারি ভার্ব থাকে। আমি খুবই ধীরে সুস্থে বলছি, খুবই আস্তে বলছি, বোঝার চেষ্টা করেন যারা একদম দুর্বল। 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতে অক্সিলারি ভার্ব আছে। আমার নিয়ম হচ্ছে যে কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। ইন্ট্রোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব সাবজেক্টে আনতে হবে, আগে আনতে হবে। বাট প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। এই জন্য এই জায়গাটাতে একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য ডু ডাজ ডিড এর ব্যবহার করি। প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হয়, আদারওয়াইজ ডু। পাস্ট টেন্সে ডিড হয়। তো যখন এই ডাজ বা ডিড অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসছে, মেইন ভার্বটা আর ওই V5 ফর্ম বা সেকেন্ড ফর্মে থাকে না, প্রেজেন্ট ফর্মে চলে আসে। এখন আমি তো তিনটা ট্রান্সফর্ম করছি, এটাকে আরো অনেকগুলো ফর্মে ট্রান্সফর্ম করা যায়। যে যত বেশি ট্রান্সফরমেশনটা করতে পারে এবং সেটা ছোটস্থ রাখতে পারে, অর্থাৎ মুখের উপর রাখতে হবে। যে কোনো কিছু ভাবলেই যাতে আপনি ইনস্ট্যান্টলি লিখতে পারেন বা বলতে পারেন বা করতে পারেন, সে তত দ্রুত এক্সপার্ট হতে পারে। যেমন আমি তো তিনটা লিখছি, তাই না? হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ এ কার, ডাজ হি ড্রাইভ এ কার, তাই না? আরো লেখা যায়। যেমন আমি যদি বলি ডাজেন্ট হি ড্রাইভ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে কি গাড়ি চালায় না। এটাকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি যদি এখানে বলি যে ডিডেন্ট হি ড্রাইভ আ কার, ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি। আমি যদি বলি ওন্ট হি ড্রাইভ আ কার, কি বলবো, ওন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না। আমি যদি বলি ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। এটাকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ। মনে করেন আপনি রাতে ভাত রান্না করছেন, এখন আপনার একটা ছেলে আছে বা মেয়ে আছে, সে ভাত খেতে চাচ্ছে না। আপনি তাকে বলছেন, এই বাবু, তুমি কি ভাত খাবে না। ইংলিশ কি হবে বলেন তো? তুমি কি ভাত খাবে না আজ রাতে?
ইংলিশ কি হবে? Are you not going to eat rice tonight? ওন্ট ইউ ইট রাইস? উইল নট, এইভাবে ফুল ফর্মে নট বলা যায় না। উইল ইউ নট ইট রাইস, উইল ইউ নট বলতে হয়, অথবা ওন্ট বলা যায়। এর কিছু বিষয় আছে, আমি দেখাচ্ছি সেটা। বিষয়টা হচ্ছে, আপনি যখন নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করবেন, তখন এই যে বাক্যটা লিখলাম না, ওন্ট হি ড্রাইভ আ কার, এই নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যখন তৈরি করবেন, তখন আপনি যদি নট ফুল ফর্মে লেখেন, এটা ওন্ট, এটা কিন্তু কোনো ফর্মাল ল্যাঙ্গুয়েজ না, এটা ইনফর্মাল, স্পোকেনে এটা ব্যবহার হয়, রাইটিং এ না। নট যদি আপনি ফুল ফর্মে লেখেন, তাহলে সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তার পরে লিখতে হবে, সাবজেক্ট যদি নাউন থাকে তার আগে লিখতে হয়। অর্থাৎ, উইল হি নট ড্রাইভ আ কার, এটা একটা কারেক্ট সেন্টেন্স। মানে ওন্ট হি ড্রাইভ আ কার যে অর্থ দেয়, উইল হি নট ড্রাইভ আ কার সেই অর্থ দেয়। নট যদি আমি ফুল ফর্মে লিখি, তাহলে আমাকে এটা লিখতে হবে, উইল হি নট ড্রাইভ আ কার, মানে সে কি গাড়ি চালাবে না, উইল হি নট ড্রাইভ। কিন্তু আপনি যদি এইটা লেখেন, উইল নট হি ড্রাইভ আ কার, এই বাক্যটা আপনার ভুল হবে। উইল নট ফুল ফর্মে এরকম সামনে লেখা যায় না, ইট উইল বি দ্য রং সেন্টেন্স। কিন্তু সাবজেক্ট যদি নাউন হয়, তাহলে নট ফুল ফর্মে আবার আগে লেখা যায়। আমি যদি বলি যে রহিম কি গাড়ি চালাবে না, তখন উইল নট রহিম ড্রাইভ আ কার, উইল নট রহিম, এটা আবার একটা কারেক্ট সেন্টেন্স। আবার এখানে সংক্ষেপে ওন্ট বসাতে পারেন, যে ওন্ট রহিম ড্রাইভ এ কার। সাবজেক্ট নাউন হোক বা প্রোনাউন হোক, এই যে ওন্ট যেটা, ইজন্ট যেটা, ডিডেন্ট যেটা, ডাজেন্ট যেটা, মানে কন্ট্রাস্ট ফর্ম যেটা, সেটা শুরুতে বসানো যায়, নাউন হোক বা প্রোনাউন হোক। কিন্তু নট যদি আপনি ফুল ফর্মে লেখেন, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো ছোটখাটো খুঁটিনাটি বিষয়, বাট এগুলো জানতে হয়, তাহলে ল্যাঙ্গুয়েজটা যখন আপনি বলবেন, বলতে গেলে একটা কনফিডেন্টের সাথে বলা যায়, কনফিউশন ফেস হয় না। নট যদি ফুল ফর্মে লেখেন, সাবজেক্ট নাউন হলে নট আগে লিখতে হবে, সাবজেক্ট প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে লিখতে হবে। আমার কথাটা বুঝতে পারছেন কেউ, কি বললাম? এটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। জি স্যার। তাহলে তুমি কি ভাত খাবে না, ওন্ট ইউ ইট রাইস এটা বলা যায়, বা উইল ইউ নট ইট রাইস এটা বলা যায়। কিন্তু যদি বলি রহিম কি ভাত খাবে না, তখন ওন্ট রহিম ইট রাইস এটা বলা যায়, কিন্তু উইল রহিম নট ইট রাইস এটা বলা যাবে না, উইল নট রহিম ইট রাইস এটা বলা যায়। এটা নাউন এবং প্রোনাউনের উপর ডিপেন্ড করবে, আমি আগে বসাবো না পরে। বাট স্পোকেন ইংলিশে কন্ট্রাস্ট ফর্মেই ব্যবহৃত হয় মোস্ট অফ দ্য টাইম সবকিছু। আচ্ছা, তো এটা আমি বাদ দেই, যেটার কথা বলছিলাম, এই মনে করেন আমি চারটা ফর্মে লিখলাম, তাই তো? এইটা থেকে আরো কয়েকটা ফর্ম অ্যাড করা যায়, সেটা কি ডাবল ইউএস। যেমন এটা সিচুয়েশন অনুযায়ী যেটা আপনার প্রয়োজন হবে আপনি সেটা বসবেন। মনে করেন ওয়ার, ওয়ার মানে কি কোথায়, ওয়েন মানে কি কখন, হাউ মানে কি কিভাবে, ওয়াই মানে কি কেন, এটা যেটা দরকার হবে আপনার, আপনি সেইভাবে বসাতে পারেন। যেমন আপনি যদি বলেন যে ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, অর্থাৎ আহ, সে কোথায় গাড়ি চালায়, বাংলাটা কি, সে কোথায় গাড়ি চালায়। ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়। ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়। আবার আপনি বসন্ত, ওয়ার, ওয়েন, হাউ, ওয়াই। এবার
এই নেগেটিভ ইন্টারোগেটিভটা নিয়ে আসেন। আপনি বলেন যে হোয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায় না। বাংলাটা কি? এই ট্রান্সফরমেশনটা শিখতে হবে। অর্থাৎ টেন্সের একটা স্ট্রাকচার আছে, এই একটা বাক্যকে আবার 12টা বাক্যে ট্রান্সফর্ম করা যায়। একটা ম্যাজিক্যাল থিংসটা আমাদের টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। এই একটা বাক্য দেখেন কয়টা হচ্ছে জানেন? এই দেখেন, একটা বাক্যকে আমি ট্রান্সফর্ম করেছি 12টা বাক্য। এখন অনেকে বলতে পারেন যে আমি এগুলো পারি, আমি এটা জানি বা বুঝি, কিন্তু এটা মুখের উপর রাখতে হবে। এটা পারলে হবে না, জানলে হবে না, বুঝলে হবে না, ঠোঁটস্থ করতে হবে, একদম মুখের উপরে এটা রাখতে হবে, যাতে করে একটা কথা আমি বাংলায় বললে আপনি ইংলিশে বলতে পারেন। এই দেখেন 12টা হয়েছে, দেখছেন? কয়টা? 12টা। তাহলে এই সবগুলো সেন্টেন্সের বাংলা অর্থ আমি আরেকবার করি, একবার বুঝি। আমরা কন্টিনিউয়াস পারফেক্ট নেক্সট ক্লাসে করব, সেটা দিয়ে প্রেজেন্টেশন স্পিকিং নেক্সট ক্লাসে করব। আগে আজকে আমরা এটা ক্লিয়ার করি। দেখেন, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়? ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না। ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়। ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়। ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়। ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না। ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায় না। ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ, সে কেন গাড়ি চালায়। এবার আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি, এই ফাংশনকে মেনটেন করে কয়েকটা বাংলা সেন্টেন্স বলি, আপনি ইংলিশে বলতে পারবেন? ভেবে দেখেন তো পারেন কি। আমি যদি আপনাকে বলি, তুমি কেন গাড়ি চালাও না, ইংলিশ কি হবে? তুমি কেন গাড়ি চালাও না, ইংলিশ কি হবে? বল, কে পারবে? Why does not you try that? সাবজেক্ট, সাবজেক্ট ইউ থাকলে ডু নট। এখন একসাথে তো কথা বলে উঠলে হবে না, আমি এক একজনকে জিজ্ঞাসা করব কারা এগুলো পারছেন বা বুঝতে পারছেন, কনফিডেন্ট আছে কার যে আপনি একটা বাংলা বাক্য বললে আমি ইংলিশে বলতে পারবো। তারা রেইজ হ্যান্ডটা প্রেস করেন, আমি এক একজনকে ডেকে কথা বলবো, এক একজনের কাছে আমি জিজ্ঞাসা করব। না পারলে আমি বলে দিব, ভয়ের কিছু নেই। বাট কারা বলতে পারেন বা কনফিডেন্ট আছে কার মোটামুটি যে আমি পারবো বলতে একটা সেন্টেন্স ধরলে টেন্স রিলেটেড কোন একটা বাক্য। একসাথে কথা বলবেন না, যাকে জিজ্ঞাসা করব সেই উত্তর দিবেন, অন্য কেউ উত্তর দিবেন না। প্লিজ শুনবেন, বিষয়গুলো শোনেন, দেখেন, বোঝার চেষ্টা করেন। আচ্ছা, অনেকেই রেইজ হ্যান্ড প্রেস করছেন, আমি এক একজনের কাছে আসি। আচ্ছা বলেন তো, আকিস প্লাস্টিক কোম্পানি, আপনার নাম কি? স্যার আমার নাম ওসমান গনি স্যার। সরি, আরেকবার বলেন। ওসমান গনি স্যার, আমার নাম ওসমান গনি। ওসমান গনি, আচ্ছা। বলেন, তুমি কেন গাড়ি চালাও না, এই বাক্যটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? Do you not drive car? কি হবে? Do you not drive car? ওয়াই ডোন্ট ইউ Do you ড্রাইভ এ not কার। drive car? ডু ইউ নট অথবা ওয়াই ডোন্ট ইউ ড্রাইভ আ কার। তাহলে বলেন তো, তাহলে বলেন তো, তুমি কখন গাড়ি চালাবে, এটা ইংরেজি কি হবে? তুমি কখন গাড়ি চালাবে, Oh, sorry. কি হবে? তুমি কখন গাড়ি চালাবে কি হতে পারে, বলতে পারে? Drive a car. ওয়েন When উইল do ইউ you drive a car? ডু না, এটা হচ্ছে উইল দিয়ে হবে। When do you drive a car? উইল ইউ ড্রাইভ আ কার। তাহলে বলেন তো, তুমি কোথায় গাড়ি চালিয়েছিলে। আমি বলতে Where did you drive a car? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। আমি যাকে বলছি সেই কথা বলেন, অন্যরা কেন কথা বলছেন? আমি তো বলছি রেইজ হ্যান্ড প্রেস করে রাখেন, আমি আপনাদেরকে ডাক।
আচ্ছা, তাহলে আপনি মোটামুটি পারেন। এই যে যতটুকু কনসেপ্ট আপনার টেন্স সম্পর্কে আছে, ওসমান সাহেব, আপনার যতটুকু কনসেপ্ট আছে এটা এনাফ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শেখার জন্য, ক্লিয়ার করার জন্য। এতটুকু জানা থাকলেই না হয়ে যায়, এর বেশি লাগে না। ধন্যবাদ। আচ্ছা, এরপর দেখে আরেকজনের কাছে আসি। সবুজ, ক্যান ইউ হিয়ার মি? আনমিউট করেন। সালমান, আনমিউট করেন। জি স্যার। হ্যাঁ, বলেন তো এই বাক্যটার বাংলা কি? ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, এই বাক্যটার বাংলা কি? সে কোথায় গাড়ি চালায়? সে কোথায় গাড়ি চালায় না, তাহলে বলেন তো সে কোথায় গাড়ি চালাবে না, এটার ইংলিশ কি? সে কোথায় গাড়ি চালায়? হোয়ার উইল নট হি ড্রাইভ এ কার? ওয়ার ওয়ন্ট হি ড্রাইভ আ কার, বলেন কি বললাম? ওয়ার ওন্ট হি। হোয়ার ওন্ট হি ড্রাইভ এ সে কোথায় গাড়িটা চালায়নি, তাহলে কি হবে? কার? ডিডন্ট হি ড্রাইভ এ ওয়ার ডিডেন্ট হি ড্রাইভ আ কার। আচ্ছা বলেন তো, তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে, ইংলিশ কি হবে? কার? ডিড ইউ গো টু ডিড ইউ ডিড ইউ গো টু মার্কেট আচ্ছা বলেন তো, ইয়েস্টারডে? সে কি গাড়ি চালায়, এটার ইংরেজি কি? সে কি গাড়ি চালায়, এটার ইংরেজি কি? ডিডন্ট হি ড্রাইভ এ কার? নট হি এন্ড এ কার হ্যাজ আচ্ছা, ডাজ হি এটা হচ্ছে ডাজ হি ড্রাইভ এ কার। সে কি গাড়ি চালায়, এটা হচ্ছে ডাজ হি ড্রাইভ এ কার। দেখি, আহ বলেন, এমডি জাভেদ, দেখি আপনি বলেন তো। Unmute করতে, হ্যাঁ। তাহলে সে কি গাড়ি চালায়, এটার ইংলিশ কি হবে? ড্রাইভ এ কার? ডাজ হি ড্রাইভ এ কার। তাহলে বলেন তো সে কি গাড়ি চালিয়েছিল, এটার ইংলিশ কি হবে? জি স্যার। সে কি গাড়ি চালিয়েছিল, এটার ইংলিশ কি হবে? Did he drive a car? তাহলে তুমি কি বাজারে গিয়েছিলে, এটার ইংলিশ কি হবে? Did you go to Did you went Did you go to market? তুমি কি বাজারে যাবে, এটার Are you ইংলিশ কি going হবে? to Bazaar? You don't go to market? You go to market. Will you go to market? আজিজ উল্লাহ, দেখি আপনি বলেন তো। আজিজ উল্লাহ, শোনা যাচ্ছে আমাকে? আনোয়ার হোসাইন, শুনতে পাচ্ছেন? Yes, sir. তা আপনি বলেন তো, তুমি গতকাল কখন বাজারে গিয়েছিলে, ইংলিশ কি হতে পারে? Did you go to market yesterday? এটা হচ্ছে ওয়েন ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে, ঠিক আছে? এখন এই যে বাক্যটা আমি বললাম বা আপনি ইংলিশ বললেন, এই বাক্যটা, এই যে স্ট্রাকচারটা, এর ভিতরে কোন স্ট্রাকচারের সঙ্গে যায়, বলতে পারেন? তুমি Yes. গতকাল কখন বাজারে গিয়েছিলে, আপনি বলছেন যে ওয়েন ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে। এখন এইটা এর ভিতরে কোন স্ট্রাকচারের ভিতরে যাচ্ছে, কোনটার ভিতরে? This is independent culture. It a bit more. সেটা ঠিক আছে। এখন আমি যদি বলি সে সে কখন বাজারে যায়, এটার ইংলিশ কি? As you go to market. তাহলে সেটা কিসের সাথে যাবে? এ স্ট্রাকচারটার সাথে, তাই না? Doesn't যেমন ওয়েন ডাজ ই doesn't it? ড্রাইভ আ কার, ওয়েন ডাজ ডাজেন্ট না, ওয়েন ডাজ ই ড্রাইভ আ কার মানে কি? সে কখন গাড়ি চালায়। তাহলে আমি যদি বলি তুমি কখন গাড়ি চালাও, ওয়েন ডু ইউ ড্রাইভ আ কার, আমার ইউ হলে কি হবে, ডাজ আর থাকবে, ডাজ কিসে আসবে? হি, শি, ইট, অথবা কোনো থার্ড পার্সন নেম থাকবে। কিন্তু ইউ যদি থাকে, আই যদি থাকে, উই যদি থাকে, তখন আর ডাজ হয় না প্রেজেন্ট টেন্সে, তখন কি হবে? ডু হবে। তো এই ফাংশনটা আমাদের বুঝতে হবে। তাহলে
এইটার উপরে ডিপেন্ড করে আমি যদি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন আপনাদেরকে দেখাই, জাস্ট হিয়ার ইউ ক্যান সি। কনভারসেশনটা এখন পাবো কোথায়, এইটাই তো মুশকিল। বইটাতে আছে কিন্তু এটা তো পিডিএফ। আচ্ছা, কনভারসেশনটা পাওয়া যাবে, আমি দেখাচ্ছি। 1 মিনিট, জাস্ট আমাকে একটু টাইম দেন। এইটা খুবই প্র্যাকটিক্যাল একটা কনভারসেশন। দেখেন তো আপনারা এটা বুঝতে পারছেন কিনা, নিতে পারছেন কিনা। এটা না, আমি দেখাচ্ছি, 1 মিনিট। নট লাইক দ্যাট, এটাও না। হ্যাঁ, এটা। এখানে দেখেন দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে, দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে, ভাববেন ইংলিশে। রাজু এবং মিনা। এখন রাজু বলছে, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? বলেন তো এই বাক্যটা ইংলিশে কি হবে? এনিওন ক্যান সে। কি হতে পারে? তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাই না? এই বাক্যটাকে যখন আমি ইংলিশে ট্রান্সলেট করব, আমার কি হবে? যে ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক, ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? বলছে হ্যাঁ, আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। তো পাস্ট টেন্স যখন অ্যাফার্মেটিভ হয়, তখন কিন্তু মেইন ভার্বের আবার পাস্ট ফর্ম বসে। যেমন এটা হবে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, টু ভিজিট সিলেট উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। হ্যাঁ, অ্যান্ড উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার। এরপর বলছে যে, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার বাই বাস? বলছে না, আমরা বাসে যাইনি, উই ডিডেন্ট গো বাই বাস। অর্থাৎ যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করছেন, এই যে একটা প্র্যাকটিক্যাল কনভার্সেশন আপনি দেখছেন, তখন ডিডের ব্যবহার হয়। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকে। যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তখন মেইন ভার্বটা পাস্ট ফর্মে। বলছে আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু সিলেট ফ্রম ঢাকা বাই ট্রেন। অর্থাৎ ওয়েন্ট হবে তখন। হ্যাঁ, তাহলে আমরা যদি আরেকটু আসি, এই জায়গাটা কই গেল, এই জায়গাটা যেখানে সেন্টেন্স করছিল, পাস্ট টেন্সের এই সেন্টেন্স গুলো আমরা একটু যদি দেখি, এইটা সব থেকে বেশি ভুল করে থাকি স্টুডেন্টরা, বা প্রবলেম ফেস করে থাকি। ভালোভাবে বোঝেন। এই যে প্রথম যে বাক্যটি, হি ড্রোভ এ কার, অর্থটা কি? সে একটা গাড়ি চালিয়েছিল। হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালায়নি। ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালিয়েছিল? ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি। এইবার বলেন তো, আমি যদি বলি সে কখন গাড়ি চালিয়েছিল, তাহলে ইংলিশ কি হবে? ওয়েন ডিড হি ড্রাইভ আ কার। আমি যদি বলি সে কোথায় গাড়ি চালিয়েছিল, ওয়ার ডিড হি ড্রাইভ আ কার, ওয়ার ডিড হি ড্রাইভ আ কার। সে কিভাবে গাড়ি চালিয়েছিল। এই বিষয়গুলো জাস্ট একটু ভালোভাবে জানতে পারলে আপনি এগুলোকে ওই যে দেখালাম প্র্যাকটিক্যাল কনভারসেশন বা প্রেজেন্টেশন স্পিকিং অ্যাপ্লাই করতে পারবেন। হাউ ডিড হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালিয়েছিল। বলেন আপনি এইভাবে, যে ওয়াই ডিড হি ড্রাইভ আ কার। আবার আপনি যদি বলেন সে কেন গাড়ি চালায়নি, তাহলে ইংলিশ ওয়াই ডিডেন্ট হি, ওয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার, ওয়াই ডিডেন্ট ড্রাইভ আ কার। সে কোথায় গাড়ি চালায়নি, জাস্ট ওয়ার, তারপর কি, ডিডেন্ট হি ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার। সে কিভাবে গাড়িটা চালায়নি, তাহলে হাউ ডিডেন্ট হি ড্রাইভ, ডি আর আই ভি, সে
কখন গাড়িটা চালায়নি? ওয়েন ডিড, সে কখন গাড়ি চালায় না, ওয়েন ডাজেন্ট, চালায়নি ডিডেন্ট, চালাবে না ওন্ট, উইল নট, তাই না? ওয়ার, সরি ওয়েন ডিডেন্ট হি, যেভাবে দেখাচ্ছে আশা করি আপনারাও নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স এইভাবে তৈরি করতে পারবেন। তো এইটা হচ্ছে পাস্ট টেন্স দিয়ে আমি সেন্টেন্স গুলো করলাম। আরেকবার আমি বাংলা অর্থটা করি, দেখেন। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায়নি। ডিড হি ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালিয়েছিল? ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালায়নি। ওয়েন ডিড হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়ার ডিড হি ড্রাইভ আ কার, সরি ওয়েন, সে কখন চালিয়েছিল। ওয়ার ডিড হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালিয়েছিল। হাউ ডিড হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়নি। ওয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়নি। হাউ ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়নি। ওয়েন ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়নি। তাহলে আপনারাও যে কোনো সেন্টেন্স অন্য ভার্ব দিয়ে যদি করা হয়, ফর এক্সাম্পল হি রাইটস আ লেটার, হি রোট এ লেটার, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবেন না? করা যাবে না? সম্ভব? একটা সেন্টেন্স থেকে আরো 11টা করা, সম্ভব। 12টা সেন্টেন্স তৈরি করা, ট্রান্সফর্মটা করা। তাহলে এইটা আপনারা একটু করবেন, নতুন 5টা সেন্টেন্স তৈরি করে এই ট্রান্সফর্মটা করবেন। ঠিক আছে, এইটা আপনাদেরকে আমি অনুরোধ করবো করতে। দেখেন পাস্ট টেন্সের আমি যদি এটাকেই মানে আমরা অ্যাপ্লাই করতে পারি, আমি মনে করেন দুইজন একটা কনভারসেশন করছি, এ এবং বি। এ বলছে যে তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে, তাহলে ইংলিশ কি? ডিড ইউ, ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে। এখন বি বলছে যে হ্যাঁ গিয়েছিল, ইয়েস আই ওয়েন্ট টু মার্কেট। অর্থাৎ যখন আপনার অ্যাফার্মেটিভ হবে তখন কিন্তু ভি টু, অনেকে বলে আই ডিড গো টু মার্কেট, আই গো ওয়েন্ট টু মার্কেট, না। গো এর পাস্ট ফর্মই ওয়েন্ট, গো মানে যাওয়া, ওয়েন্ট মানেও যাওয়া। অর্থাৎ আই ওয়েন্ট টু মার্কেট। এবার এ আবার বলছে তুমি কেন বাজারে গিয়েছি, ইংলিশ কি? হোয়াট ডিড ইউ গো টু মার্কেট। এখন বি বলছে আমি একটি বই কিনতে বাজারে গিয়েছিলাম, তাহলে ইংলিশ কি? আই। এইবার দেখেন আমি এই যে বাক্যটা বললাম, এইভাবে প্র্যাকটিক্যালি ভাবতে হবে। আমরা শুধু স্ট্রাকচার শিখে বসে থাকি, ডেফিনিশন মুখস্থ করি, বাট ডোন্ট ডু দ্যাট, উই হ্যাভ টু অ্যাডাপ্ট ইট উইথ আওয়ার প্র্যাকটিক্যাল সিচুয়েশন। এখন আমি কি বলছি যে বি যদি আবার বলে যে আমি একটি বই কিনতে গিয়েছিলাম, এখানে দেখেন দুটো ভার্ব আসছে, একটা হচ্ছে কেনা, একটা হচ্ছে যাওয়া। বুঝতে হবে মেইন ভার্ব কোনটা। যাওয়া অর্থাৎ যেটা লাস্টে থাকে, বাংলা বাক্যের লাস্টে মেইন ভার্বটা থাকে। অর্থাৎ আই ওয়েন্ট টু মার্কেট, দেখেন এইটা কিন্তু আমার মেইন সাবজেক্ট ভার্ব। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম কোথায়, বাজারে, টু মার্কেট। এবার কেন বলছে, বই কিনতে, এটাকে বলে অ্যাডভার্ব অফ রিজন। ওয়াই দ্বারা কোশ্চেন করলে এটা পাওয়া যায়। অর্থাৎ টু প্লাস বিয়ন যেটা বলতে হয়, বাই মানে কেনা, টু বাই বা টু পারচেস, ইউ ক্যান সে দ্যাট। এটাকে বলে ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। প্রত্যেকটা বাক্যে মেইন ভার্ব সাবজেক্টের পরে বসে। সো আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ বুক, আমি একটা বই কিনতে বাজারে গিয়েছিলাম। এ আবার বলছি যে বাজার থেকে কখন ফিরেছিল, তাহলে কি হবে? ওয়েন ডিড ইউ রিটার্ন, আর ই টি ইউ আর ই টি ইউ আর এন, রিটার্ন হোম। অথবা এই রিটার্নের পরিবর্তে কাম ব্যাক বলা যায়, কাম ব্যাক। এই রিটার্ন বা কাম ব্যাক বসিয়েছি আমি, অর্থাৎ ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, কারণ আমি ডিডের ব্যবহার করছি। বাট যখন আপনি অ্যাফার্মেটিভ করবেন, আবার বোঝেন, যখন অ্যাফার্মেটিভ করবেন আপনাকে এটা বলতে হবে আই রিটার্ন, আর টি আর এন ইডি, আই রিটার্নড হোম, অথবা আই কেম ব্যাক হোম। তারপর আপনি একটা টাইমের মেনশন করবেন যে অ্যাট 7 p.m, সন্ধ্যা 7টা, পিএম মানে কি 7টা। তো আবার যদি এ বলে তুমি কি একা গিয়েছিলে, ডিড ইউ গো দেয়ার অ্যালোন, নো আই ওয়েন্ট উইথ মাই কাজিন, উইথ মাই এল্ডার সিস্টার অর ব্রাদার, ইউ ক্যান সে। সো এইভাবে
একটা কনভারসেশন তৈরি করতে হয়, একটা কনভারসেশন বড় করতে হয়, নিজের মতো করে ভাবতে হয় যে এই টেন্স দিয়ে সেন্টেন্স করছি, এই সেন্টেন্সগুলোকে আবার ট্রান্সফর্ম করছি, এগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করলে কেমন হয়, কমিউনিকেশনে কনভারসেশনে এগুলো কিভাবে ব্যবহৃত হয়। তো এই যে একটা করে দিলাম, এইরকম আপনি অ্যাটলিস্ট 2টা বা 3টা স্যাম্পল কনভারসেশন তৈরি করেন পাস্ট টেন্স দিয়ে। ইউ ক্যান নট ইমাজিন দ্যাট এই পাস্ট টেন্সের ব্যবহার, এইটা দিয়ে সেন্টেন্স তৈরি করা, এটাকে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ স্পিকিং এ অ্যাপ্লাই করা, আপনি আর কোনোদিন ভুলবেন না, আপনি আর কখনোই ভুলবেন না। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? বোঝা যায় যে নিজের মতো করে প্র্যাকটিক্যালি কনভারসেশন তৈরি করতে হবে। হ্যাঁ, এবং এটা তৈরি করার জন্য যাদের কাছে আমার বইটা আছে তারা ইমাজিন করতে পারবে না এটা কতটা ইফেক্টিভ। দেখেন আমার বইটাতে আমি কিন্তু স্যাম্পল কনভারসেশন পার্টিকুলার টেন্স মডেল মেনটেন করে দিয়েছি, যেটা আপনার করতে হবে অর্থাৎ এক্সারসাইজের জন্য। এই দেখেন, এই দেখেন এই জায়গাটাতে 100+ কনভারসেশন আমি এখানে এইভাবে দিয়েছি। এই দেখেন, প্রেজেন্ট সিম্পল দিয়ে কনভারসেশন করা। একজন বলছে যে এ এবং বি, একজন বলছে ডু ইউ লাইক রিডিং বুকস, ছোট ছোট কনভারসেশন তৈরি করে দেওয়া, কেন একটা থিম দাঁড় করিয়ে দেওয়া। এখানে 4টা সেন্টেন্স, 4টা লাইন আছে, আপনি আরো 10টা লাইন করেন, 6টা লাইন করেন অ্যাটলিস্ট, এটাকে আরো মডিফাই করেন, পারবেন না? যেমন ডু ইউ লাইক রিডিং বুকস, একজন বলছে ইয়েস আই ডু, আই রিড এভরি ডে টু রিল্যাক্স অ্যান্ড লার্ন নিউ থিংস। বলছে দ্যাট নাইস, হোয়াট কাইন্ডস অফ বুক ডু ইউ ইউজুয়ালি রিড, তাহলে এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। বলছে আই মোস্ট রিড ফিকশন, স্পেশালি মিস্ট্রি অ্যান্ড সায়েন্স ফিকশন, হাউ অ্যাবাউট ইউ। এবারে বলছে আই অলসো লাইক টু রিড হিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ফিকশন অ্যান্ড নন ফিকশন বুক। এখন আরেকজন আবার যদি বলে, অর্থাৎ বি যদি আবার বলে when do you buy books বা when do you read books, আপনি বলছেন in the evening, uh, every single day I try to read books। অথবা যদি বলে when do you buy book, আপনি বলতে পারেন most of the time I try to buy book from different kinds of book fair or book stalls, and when I get some free time or free moment I try to buy my chosen book, আমার পছন্দনীয় বই। আবার এ বলছে যে হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট স্টোরি অর নভেল দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি রেড। বি আবার বলছে যে আই লাইক মোস্ট দ্যাট কাইন্ডস অফ নভেল, দ্যাট কাইন্ডস অফ স্টোরি, জাস্ট ট্রাই টু মেনশন a story because when I read this story I get so many new things, so many new information। এইভাবে একটা কনভারসেশনকে বড় করা, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে একটা করা, বাকিগুলো আপনি করেন পারফেক্ট দিয়ে একটা করা। দেখেন পাস্ট সিম্পল দিয়ে করা, বলছে হোয়াট ডিড ইউ ডু ইউর লাস্ট ভ্যাকেশন, তোমার লাস্ট ভ্যাকেশন সেই ছুটিটাতে তুমি কি করেছিলে। বলছে আই ওয়েন্ট টু দ্য বিচ অ্যান্ড স্পেন্ট মোস্ট অফ দ্য টাইম সুইমিং অ্যান্ড রিডিং মাই বাই দ্য ওয়াটার। বলছে দ্যাট সাউন্ডস রিল্যাক্সিং, হুইচ বিচ ডিড ইউ ভিজিট। বলছে আই ওয়েন্ট টু a small coastal town called টলম ইন মেক্সিকো। এইবার এ যদি আবার কোশ্চেন করে, কি ধরনের কোশ্চেন করতে পারে, যে ওয়েন ডিড ইউ গো দেয়ার, তুমি কবে সেখানে গিয়েছিলে। বি একটা উত্তর দিল যে আই ওয়েন্ট দেয়ার এট দ্যাট টাইম। আবার এ যদি কোশ্চেন করে হাউ ডিড ইউ এনজয় দেয়ার, তুমি সেখানে কিভাবে উপভোগ করেছিলে। বি একটা অ্যান্সার দিল যে আই আই এনজয়েড দেয়ার আ লট বাই ডুইং দ্যাট কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস। সো এই যে ডিড দিয়ে একটা ব্যবহার, কোশ্চেন তৈরি করলাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ V2 বসে একটা অ্যান্সার দিলাম। আবার নেগেটিভ করতেও পারি আমরা এইভাবে, আমাদের মনে যেভাবে আসে। 4 লাইনের একটা কনভারসেশন আছে, আপনি এটাকে আরো 10 লাইন করেন, বড় করেন, একটা স্যাম্পল ফাংশনের উপর দাঁড় করানো আছে, এটা অন্য ব্যাচের স্টুডেন্টসদেরকে আমি করাই, তারা জমা দেয় সাবমিট করে তাদের গ্রুপে। এটা আপনাদের করতে হবে, আমি পাঠিয়ে দিব, দেখাবো। আর বইটা যাদের কাছে আছে আপনারা পেয়ে যাবেন কনভারসেশন পার্টে এটা। তো এইভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে হয়, বেসিক বিষয়গুলো কভার করতে হয়। তো 3টে ইনডিফিনিট টেন্স তো আপনাদের দেখালাম, নেক্সট ক্লাসে কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো ইন ডিটেলসে আলোচনা করব। কিভাবে সেগুলোকে প্রেজেন্টেশন অর্থাৎ স্পিকিং এ অ্যাপ্লাই করতে হয় সেটাও দেখাবো। বাট আপনাদের মেইন কাজ থাকবে আপনারা 5টা নতুন সেন্টেন্স তৈরি করবেন প্রেজেন্ট পাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে, এবং ট্রান্সফর্মটা করবেন করে বাংলাটা লিখবেন। 1 নাম্বার কথা এটা। আরেকটা বিষয়, আমি আপনাদের একটা পিডিএফ ফাইল দিব, এটা আমার বইতে নেই, এই পিডিএফ ফাইলটা আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। এখানে 500+ এক্সাম্পল আছে, টেন্স, ডিফারেন্ট কাইন্ডস অফ টেন্সের স্ট্রাকচার এই জায়গাটাতে দেওয়া আছে।
ওই গেল। মানে এটা কি, আমি আপনাদের একটু যদি বুঝিয়ে বলি, এটা হচ্ছে আমরা অনেকে স্ট্রাকচার জানি, কিন্তু একটা কথা ভাবলে সেটা ইংলিশে আসলে কি হবে, কোন টেন্সের ভিতর যাবে, বাংলা একটা সেন্টেন্স ভাবলে আমরা বুঝতে পারি না, কনফিউশনে পড়ে যাই। এটা পাস্ট ইনডিফিনিট না প্রেজেন্ট পারফেক্ট না কি, বুঝতে পারি না। এই প্রবলেমটা থেকে ওভারকাম করার জন্য এখানে 500টা, অনেক কিন্তু এক্সাম্পল দেওয়া আছে, টোটাল 12টা টেন্স মিলায়, বাংলা এবং ইংলিশ, বাংলা লেখা আছে ইংলিশ লেখা আছে, এই পিডিএফটা আমি আপনাকে দিয়ে দেব। এবং এই পিডিএফটা আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। এইটা প্র্যাকটিস করলে আপনার বেনিফিটটা কি, এই যে আমরা অনেক সময় আমরা স্ট্রাকচার জানি, বাট স্ট্রাকচার জানা সত্ত্বেও অনেক সময় যখন একটা কথা বাংলায় ভাবি, আমাদের মাতৃভাষা মাদার টাং তো বাংলা, বাংলায় ভাবি, কিন্তু ইংলিশে ট্রান্সফর্ম করতে পারি না, ট্রান্সলেট করতে পারি না। তো সেইটা কিভাবে করতে হবে, যে কোনো একটা বাংলা কথা দেখলে আপনি ইনস্ট্যান্টলি ক্যাচ করতে পারবেন যেটা এই টেন্সের ভিতর যাচ্ছে। যেমন তারা ভাত খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস, সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল, আমি বই কিনেছি, এসব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তাহলে এটা আপনি বুঝতে পারছেন যে পড়েছে, গিয়েছে, থেকেছে, খেয়েছে, নিয়েছে, দিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। আবার যদি এখানে আসি যে তোমরা মাছ ধরছো, কিরণ খেলা করছে, আমি চিঠি লিখছি, শিশুটি ঘুমাচ্ছে, সে একটি বই পড়ছে, এরকম সেন্স আসলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং তার ইংলিশটা কি সেটা দেওয়া আছে, আবার পারফেক্ট টেন্স কি, পারফেক্ট কন্টিনিউয়াস এর সেন্স কি, সেটাও দেওয়া আছে। হ্যাঁ, সব সুন্দরভাবে। তো এইটা, এটা যদি একবার একটু দেখতে পারেন, একবার যদি একটু প্র্যাকটিস করতে পারেন, এই টেন্সের প্রবলেম আর থাকবে না। আর এই প্রবলেম যদি না থাকে, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, খুব কম সময়ের ভিতরে আপনি ডেভেলপ করতে পারবেন। তো এই ফাইলটা আমি পাঠিয়ে দিলে এটা একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে? বোঝা গেল আমি কি বললাম তাহলে? টোটাল দুইটা বিষয়, এটা আপনারা একটু কভার করে ফেলবেন। ক্লিয়ার? আর আমি একটু মানে কাজের প্রেসারে আছে, আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আপনাদের গত ক্লাসের রেকর্ডটা দিতেও একটু দেরি হয়ে গেছে, আমি এখন অনেক কাজ করছিলাম, এই জন্য এই যে আজকে ক্লাসটা নিতেও আমার অনেকটা কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আপনি এগুলো একটু কভার করে ফেলবেন নেক্সট